দেশের ১.৫ কোটি মানুষ আগামী ৫ মাসের মধ্যে ভ্যাকসিন পেতে যাচ্ছে। প্রথম মাসে ৫০ লক্ষ, দ্বিতীয় মাসে ৫০ লক্ষ এবং পঞ্চম মাসে আরও ৫০ লক্ষ মানুষ ভ্যাকসিন পেতে যাচ্ছে। তবে ১.৫ কোটিতেই তো শেষ হবে না, বাকি আরও সবারও ভ্যাকসিন পেতে হবে। তো সেই ভ্যাকসিন কবে নাগাদ সবাই পাবেন সেই প্রশ্ন এখন সবার মনেই আসলে আসছে। তার কারণ গতকালই যেটি দেখা গেছে যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তিনি আসলে ঘোষণা দিয়েছেন যে এই ২৬ তারিখ থেকে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটি পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সবাই ভ্যাকসিন পাওয়া শুরু করবেন। তো কারা ভ্যাকসিন পাচ্ছেন, কারা পাচ্ছেন না, কারা চাইলেই সহজে ভ্যাকসিন পেতে পারেন, কারা অনেক রেজিস্ট্রেশন করবার পরেও বা অনেক চাওয়ার পরেও ভ্যাকসিনটি পাবেন না, সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আনোয়ারুল ইকবাল, সাবেক প্রধান, মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ, ICDDRB। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডক্টর আনোয়ারুল ইকবাল, যেটি আপনার কাছে জানতে চাই যে পুরো বিশ্বেই আসলে ভ্যাকসিনের যে রব সেটি উঠে গেছে এবং খুব দ্রুতই সবার হাতে ভ্যাকসিন পৌঁছাতে যাচ্ছে, কিন্তু তারপরেও যারা আসলে ঠিক ধনিক শ্রেণীর নন, প্রান্তিক জায়গাটাতে আছেন, গরিব এবং অনলাইনের সুবিধা যাদের কাছে নেই, তারা আসলে এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন যে এই ভ্যাকসিন হয়তোবা তাদের হাতে খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছাবে না। তাদের এই আশঙ্কাকে আপনি কতখানি গ্রহণযোগ্য বা সত্যি বলে মনে করছেন? জি, ধন্যবাদ এবং নিউজ 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, দেখেন আমরা কিন্তু আসলে ভ্যাকসিন উৎপাদনকারী কোনো দেশ না, আপাতত না। আমাদের যদিও গ্লোব বায়োটেক চেষ্টা করছে, সেটা বাদ দিলে আমরা অত্যন্ত দ্রুততার সাথেই কিন্তু আপনি যদি ভারতকে শুধু বাদ দেন, আমাদের এই সাবকন্টিনেন্টে ভারতকে যদি শুধু বাদ দেন, তারপরেই কিন্তু আমরা ধরেন আমি বলছি আমাদের সার্ক কান্ট্রি গুলোর ভিতরে আমরাই কিন্তু প্রথম ভ্যাকসিন পেতে যাচ্ছি। বাট একটা জিনিস আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি এটাই, যে দেখেন আমাদের 17 কোটি মানুষ, তার মধ্যে আমরা বেছে নিয়েছি 13 কোটি 80 লক্ষের মতো, যেহেতু আমরা 18 বছরের নিচে ও প্রেগনেন্ট ওমেনদের আপাতত দিচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অত্যাধিক ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল না হলে একটা জিনিস তৈরি হবে, দেখেন যারা প্রথমে ভ্যাকসিন পাবে এবং যারা 5 মাসেও পাবে না, তাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বর মতো তৈরি হবে, মানে মনস্তাত্ত্বিক, আমি বলছি না কোনো শারীরিক, মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব তৈরি হবে। কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, যত দিন যাবে আপনার ভ্যাকসিনের মান কিন্তু তত বাড়তে থাকবে। আপনি যে ভ্যাকসিনটা এখন পেতে যাচ্ছেন, এটা ফার্স্ট জেনারেশন অফ ভ্যাকসিন। আপনি দেখবেন যে কোনো RNA ভাইরাসের ভ্যাকসিন কিন্তু তৈরি করতে প্রায় 7.5 বছর মিনিমাম লাগে। এই ক্ষেত্রে কিন্তু আমরা উইদিন 9 মান্থস বা 10 মান্থসের মধ্যে পেয়ে গেছি, কিন্তু তারও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় দেখা যাচ্ছে। আপনি ফাইজারই বলেন, আপনি অ্যাস্ট্রাজেনেকাই বলেন বা মডার্না বলেন, এই সব কিছুতে কিন্তু সব ওষুধেই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কিন্তু কিছু কিছু ভ্যাকসিন কিন্তু এখন অন পাইপলাইন আছে যেগুলো সিঙ্গেল ডোজের হবে, এবং সেগুলোর কিন্তু আপনার এফিকেসি রেট সহ কতদিন প্রোটেকশন দেবে সেই জিনিসটাও কিন্তু বলে দিবে। সুতরাং দেরিতে পেলেই যে একটা মানুষ বিপদে পড়বে তা কিন্তু না। প্লাস আজকের একটা উদাহরণ দেই আমি আপনাকে, বর্তমান যে আপনার নতুন প্রেসিডেন্ট আমেরিকার জো বাইডেন, উনি কিন্তু আজকে সেকেন্ড ডোজও দিয়ে দিয়েছেন। তাহলে কি আমরা এখন আমাদের কি সবাই কি সেকেন্ড ডোজ দিতে হবে? কিন্তু উনি কিন্তু যে ভ্যাকসিনটা দিয়েছেন মুখে মাস্ক পরে দিয়েছেন। আপনার যত দেশি হন, যত ধনী দেশি হন, যত দরিদ্র দেশি হন, আপনার গায়ের কালো রং থাক বা সাদা রং থাক, আপনার কিন্তু ভ্যাকসিন দেন বা না দেন, আপনার কিন্তু মাস্কটা পরে থাকতেই হবে অ্যানাদার 1.5 ইয়ার্স এর জন্য মিনিমাম। তো সুতরাং আমাদের গভর্নমেন্ট যতটুকু সম্ভব তারা চেষ্টা করছে। এই যে আমরা যেটা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কথাই শুধু বলছি, ইতিমধ্যে কিন্তু আবার আপনারা জেনে গেছেন যে কোভ্যাক্সের মাধ্যমে 8 লক্ষ কিন্তু ফাইজারের ভ্যাকসিনও আসছে, এবং সেটা মানে আসলে 4 লাখ। এইভাবে করে করে কিন্তু আমাদের অনেক ভ্যাকসিনের জন্য লবিং করতেই হবে। কারণ আরেকটা তথ্য দিচ্ছি আপনাকে, যে জনসন এন্ড জনসন যে কোম্পানিটা সিঙ্গেল ডোজে আপনার ভ্যাকসিন তৈরি করছে, তারা কিন্তু 50 কোটি ভ্যাকসিন তারা ব্যবসায়িক পারপাসে না দিয়ে
পুরোটাই কিন্তু কোভ্যাক্স কে দিয়ে দিচ্ছে একটা নির্দিষ্ট স্বল্প মূল্যে। সেই কোভ্যাক্স কিন্তু আবার বিভিন্ন দেশকে তাদের প্রায়োরিটি ওয়াইজ কিন্তু দেবে। তো জি। সুতরাং আমাদের কিন্তু অত্যাধিক ধৈর্য ধরেই থাকতে হবে, কোনো যেন আমরা দুশ্চিন্তা না করি। অর্থাৎ দেরিতে নিলে এমনও হতে পারে যে ফাইজারের ভ্যাকসিন বা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন যেগুলো হলেও হতে পারে যে আরও ভালো সেগুলো আসলে পাওয়ার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। 9 মাসে শনাক্তের হার সর্বনিম্ন শেষ 24 ঘন্টায়। ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাই যে রোগী শনাক্তের যে হার সেটি 5% এবং 718 জন রোগী শনাক্ত হয়েছেন শেষ 24 ঘন্টায়। এই যে অবস্থা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ভ্যাকসিন আসার ঠিক আগ মুহূর্তেই দেখা যাচ্ছে যে আমাদের শনাক্তের যে হার সেটি এমনিতেই আসলে নিচের দিকে নামছে। ব্যাপারটা কি তাহলে এরকম, যদি শনাক্তের হার আরো নিচে নামতে থাকে তাহলে আমাদের ভ্যাকসিনের দরকার নেই? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দর্শক যারা দেখছেন তাদের সবাইকে শুভরাত্রি। আসলে ভ্যাকসিনের দরকার নেই এটা কিন্তু বলা যাবে না, ভ্যাকসিনের দরকার আছে। কিন্তু স্বস্তির খবর যেটা, সেটা হচ্ছে শনাক্তের হার 9 মাসে সর্বনিম্ন। এপ্রিলের পর এই প্রথম 5-এর ঘর ছিল 5, এবং এটা যদি 5-এর নিচে আসে এবং পরপর 3 সপ্তাহ 5-এর নিচে থাকে, তাহলে কিন্তু টেকনিক্যালি এটাকে বলা হয় যে এটা প্যান্ডেমিক নয়, এটা এন্ডেমিকের মতো হয়ে গেছে। সুতরাং এটা আমাদের জন্য স্বস্তির খবর যে এটা 5। কিন্তু আমাদের যে এক ধরনের আশঙ্কা ছিল এই শীতে হয়তো বেড়ে যাবে, সেটা কিন্তু সত্যি হয়নি। এটা আর একটা স্বস্তির খবর। এবং সামনের দিনগুলিতে যত দিন যাবে আমরা যদি দেখি যে এটা আরো নিচের দিকে চলে এসেছে, তাহলে কিন্তু আমরা মনে করব যে এ যাত্রায় আমরা বেঁচে গেলাম। কিন্তু আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। আমরা নদী ভাঙা দেশের মানুষ, আমরা কিন্তু জানি ভরা বর্ষায় কিন্তু নদী তীর ভাঙে না। নদীর তীর ভাঙে যখন বর্ষার পানি চলে যায়, ঠিক তখন। আমাদের সতর্কতার কোনো বিকল্প নাই। শেষ দিন পর্যন্ত সারা পৃথিবীতে যেদিন আতশবাজি উৎসব হবে যে আমরা করোনা মুক্ত হয়েছি, সেই দিন পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, নিরাপদ দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আর টিকা যেটা, এটা হচ্ছে যাতে আমার কোভিড না হয় তার জন্য একটা প্রিভেন্টিভ। এবং টিকা কিন্তু কোনোভাবেই এটা বাতাসের মতো না অথবা খাবারের মতো না। এবং করোনা কিন্তু এখন পর্যন্ত ইবোলার মতো ছোঁয়াচে না। সুতরাং আমাদের মতো বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে অনেকেই হয়তো টিকা পাবেন না, অনেকেই কিন্তু বা পেতে দেরি হবে। কিন্তু এটা নিয়ে কিন্তু কোনোভাবেই মনোকষ্টে থাকা যাবে না। এবং সারা পৃথিবীতেই টিকাটা আসলে ক্রয় ক্ষমতার ব্যাপার না, টিকাটা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার। তারা পাবেন যাদের সেই ক্রাইটেরিয়া গুলি আছে, শুধুমাত্র তারাই পাবে। আমার কত টাকা আছে, কত টাকা দিয়ে আমি কিনতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্যি যে ধনী দেশগুলি তাদের মানুষের জন্য যত টিকা দরকার তার চাইতে বেশি টিকা কিনে তারা মজুত করে রেখেছে। এটা আসলে দেশভিত্তিক না হয়ে ডব্লিউএইচও প্রধানও বলেছেন যে এটা আসলে ডব্লিউএইচও ব্যবস্থাপনায় যদি থাকতেন এবং তারা এই টিকা সংগ্রহ করে যাদের প্রায়োরিটি বেশি, সে দেশ ধনী হোক বা গরিব হোক কিচ্ছু আসে যায় না, তাদেরকে যদি তারা বিলি বন্টন করতে পারতেন, তাহলে দেখা যেত যে সারা পৃথিবীতে একটা সুষম বন্টন হয়ে গেছে। এই কোভিড সেই হিসাবে এখন প্রায়োরিটিতে কারা এগিয়ে আছেন? ভারত 2 নম্বরে আছে, যুক্তরাষ্ট্র 1 নম্বরে সংক্রমণের শীর্ষের দুটি দেশ। মানে কিসের হিসাবে প্রায়োরিটিটা ঠিক করা হচ্ছে? প্রায়োরিটি হচ্ছে 1 সংক্রমণ, আর 2 হচ্ছে যেসব দেশে আমরা যাদেরকে বলি যে স্বাস্থ্যকর্মী আছেন বা কোমরবিড পেশেন্ট আছেন, বয়স্ক পেশেন্ট আছে, এরকম প্রায়োরিটির ভিত্তিতে আমাদেরকে এই ওষুধগুলি, এই টিকাগুলি সব বিলি বন্টন করতে হবে। অর্থাৎ অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। একজন আমার দর্শক আছেন, ডক্টর শামীম আহমেদ, আসবো আপনার কাছে, প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে
আপনি শুনতে পাচ্ছেন? আমার নাম আমরা শুনতে বরকত। পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসলে আপনি একটা ভালো কোশ্চেন করেছেন যে কারা আসলে পাবে, প্রান্তিক নাকি হচ্ছে তারা পাবে কি না। আমি ব্রাহ্মণবাড়িয়া নবীন বলছি। আসলে আমি ইন্টারনেটে সবই করবো, ঠিক আছে, কিন্তু আসলে প্রায়োরিটি দিক থেকে দেখতে গভর্নমেন্টে ভালো ভালো সার্ভিসেস আছে, প্রাইভেট ভালো ভালো সেক্টর যারা আছে, বা আমাদের হাই লেভেলে তারা আগে পাবে, তাহলে আমরা কখন পেতে পারি সেটা কি আসলে কোনো সিওরিটি পেতে পারে? আসলে 50 লাখ তো বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে আমরা যারা চলে আছি বা একটা, জেলাতে আছি, তার এটাকে এনশিওর করতে পারে। আচ্ছা দর্শক, ধন্যবাদ আপনাকে। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনি কি শুনতে পেয়েছেন ওনার প্রশ্নটি? যদি আবার বলেন, কিছু কিছু শুনেছি, কিছু ভেঙে গেছে। হ্যাঁ, আমরা স্পষ্ট আসলে শুনতে পাইনি। দর্শক, আপনি কি আছেন আমাদের সঙ্গে? না, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি বোধহয় টিকার প্রায়োরিটিতে কারা আগে থাকছেন, কারা পরে থাকছেন, এই বিষয়ে একটি প্রশ্ন করেছেন, কিন্তু খুব স্পষ্ট নয় আমাদের কাছে প্রশ্ন। আমরা আলোচনা করব এই বিষয়ে, কিন্তু আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রাজীব, ঠিক আছে? হ্যাঁ বাড়ি বরিশাল ভোলাতে। হ্যাঁ দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার এই কত 8 মাস ধরে বুকে ব্যথা ছিল, বুঝছেন তো। পক্ষবিধি স্যার, অনেক স্যারকে দেখাইছি, ঠিক আছে। এখন আমার নাকে পলিপাস ছিল, হাড় বাঁকা হয়ে গেছে, আর গলাটা একটু মানে বারবার লাগে, ঠিক আছে, আটকা আটকা লাগে। আর বুকের ভিতরে মানে নুয়ে থাকলে বুকের ভিতরে কট 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 শব্দ হয়। কিসের জন্য জানতে পারি কি? জি সমাধান কি পাওয়া যাবে? জি, কি করবেন আপনি এখন, বা করোনার সাথে বিষয়টি সম্পৃক্ত কিনা? আমাদের সঙ্গে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ রয়েছেন, অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। কি করবেন উনি? প্রথম জিনিস হচ্ছে উনি খুব উদ্বিগ্নতার মধ্যে ভুগছেন। ওই যে গলা, বুকের হাড় কটকট করে ভাঙে, এরকম শব্দ ব্যবহার করলেন। সাধারণত আমরা দেখি যে সমস্ত রোগী খুব ভয় পান, অ্যাংজাইটিতে ভুগেন, তাদের এরকম অনেক উপসর্গ। তো ভয় পাবেন না। আপনার ন্যাজাল যে পলিপ আছে, তার জন্য আপনি যেটা করতে পারেন, একটা ন্যাজাল স্টেরয়েড ন্যাজাল স্প্রে ব্যবহার করতে পারেন। আর বুকের যে সমস্যা, বুকে ব্যথা, এটার জন্য আপনি বুকের এক্স রে, ইসিজি, এবং ইদানিং আমরা প্রচুর পেশেন্টের দেখি যে ভিটামিন ডি কমে গেলে এরকম বুকে ব্যথা হয়। এইগুলি আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, এবং একজন নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞ অথবা বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখিয়ে আপনি একটা পরিপূর্ণ চিকিৎসাপত্র নিয়ে যাবেন এবং সেটা মেনে চলার চেষ্টা করবেন। এবং আপনি ঠিক মতো খাবার, বিশেষ করে ভিটামিন ডি যুক্ত যে খাবার, সেগুলি খাবেন, একটু রোদের মধ্যে থাকবেন, দুশ্চিন্তা কম করবেন। খুব সম্ভবত আপনি যদি চিকিৎসকের পরামর্শ ঠিক মতো মেনে চলেন, এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার আনোয়ারুল ইকবাল। আসলে আমাদের কাছে সিএনজি চালক প্রশ্ন করেছেন, সবজি বিক্রেতা প্রশ্ন করেছেন, বিভিন্ন পেশার মানুষ প্রশ্ন করেছেন বিভিন্ন দিনে, যে এই যে টিকা কে আগে পাবে, কে পরে পাবে, বিষয়টা আসলে মানে কিভাবে নির্ধারণ করা হলো। এবং তারাও তো আসলে অনেকের মাঝে যাচ্ছেন এবং তারা তো মানুষকে সেবাই দিচ্ছেন, যেমনটি সেবা দিচ্ছেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা, যেমন দিচ্ছেন গণমাধ্যম কর্মীরা, যেমন নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা সেবা দিচ্ছেন, তো তারাও তো মানুষকে সেবা দিচ্ছেন, তো তাদেরকে কেন এই প্রায়োরিটিতে আনা হয়নি? এই প্রশ্ন আসলে অনেকেই করছেন আমাদেরকে। জি জি, ধন্যবাদ। আসলে কোনো কাজই ছোট না, বা কোনো কাজের থেকে কম বেশি গুরুত্বপূর্ণ না। বাট এখানে বুঝতে হবে যে এটা একটা ব্যাধি, অসুখ। তো সেই হিসাবে ডাব্লিউএইচও কিন্তু একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনের সাথে কিন্তু বাংলাদেশ সরকার আরো কিছু জিনিস অ্যাড করেছে। এখানে দেখেন, টুডে টুমরো কেউ কিন্তু বাদ পড়বে না। আপনার প্রায়োরিটি, আজকে দেশে একটা উদাহরণ দিয়ে বলি, আজকে যখন দেশে যুদ্ধ বাঁধবে, ফ্রন্টলাইনে কে থাকবে? সেনাবাহিনী থাকবে। আমরা কি তাদেরকে সাহায্য করব না? অনেকভাবেই কিন্তু সাহায্য করব, কিন্তু যুদ্ধে যখন ফ্রন্টলাইনার হিসাবে কিন্তু সেনাবাহিনী থাকবে। যখন একটা ক্রিকেট ম্যাচ হবে, তখন কিন্তু ফুটবলাররা খেলতে যাবে না, যাবে কিন্তু ক্রিকেটাররা, কিন্তু সারা দেশের মানুষই কিন্তু ইনভলভ থাকবে। যেহেতু এটা একটা ব্যাধি, সবকিছুই কিন্তু প্রথম সারির হিসাবে কিন্তু ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এদের নামই আসে। কিন্তু আমি বলতে চাচ্ছি এইটা, আপনি যদি গতকালকে
স্বাস্থ্য অধিদপ্তরের যেটা সংবাদ সম্মেলন ছিল, সেখানে কিন্তু স্পষ্টভাবে কতগুলো জিনিসকে ক্লিয়ার করে দিয়েছে। ঠিক আছে, আমি বলছি, তারা বলেছে সরকারি বেসরকারি এবং ব্র্যাকেটে আছে অনুমোদিত ডাক্তার, সাথে স্বাস্থ্যকর্মী, সাথে আছে আপনার বয়স মানে আপনার 70-এর উপরে যারা আছেন তারা, তারপরে কোমরবিড যারা পেশেন্ট আছেন তারা, তারপরে আছে মহান মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেট করেছেন তাদের বয়স যদি দেখেন সবাই এখন 70-এর উপরে, এবং বলেছে কিছু খেলোয়াড়, খেলোয়াড় বলতে জাতীয় দলের খেলোয়াড় যাদের এই সামনে খেলা হবে, যাদের খেলা আছে, এদেরকেই কিন্তু ইনক্লুড করেছে। এটা কিন্তু আপনি গতকালকের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন থেকেই পাবেন। এবং যেহেতু আমি কিন্তু একটা কথা প্রথমেই বলেছি যে আমরা তো আসলে ভ্যাকসিন উৎপাদিত কোনো দেশ না, আমাদের তো পরের উপর নির্ভরশীল হয়েই থাকতে হবে। সেখানে তো আপনাকে প্রায়োরিটাইজ করতেই হবে। আপনি যদি না করেন 50 লাখ, তাহলে আমি কি করব? 50 লাখ কি আমি তাহলে পানিতে ভাসিয়ে দিব? আমাদের তো কাউকে না কাউকে দিতেই হবে। এর জন্যই বললাম আমাদের ধৈর্য, এবং এই যে বললেন একটু আগে, তবে আমি এই সাথে একটু দ্বিমত পোষণ করি। আমি কিন্তু কখনোই আক্রান্তর হারটা নিয়ে কোনো চিন্তা করি না আমাদের দেশের জন্য। ঠিক আছে, কারণ এখন যে টেস্টগুলো হচ্ছে মেজরিটি পার্সেন্ট কিন্তু যারা বিদেশ যাচ্ছেন তাদের টেস্টটাই বেশি হচ্ছে, প্লাস আপনি দেখবেন যারা একবার পজিটিভ হয়েছে তাদের যে নেগেটিভ হওয়ার যে বাসনা বা তাদের যে টেস্ট, সেই টেস্টগুলোই কিন্তু বেশি হচ্ছে। কারণ কি, আমাদের দেশের লোকরা কখনোই কিন্তু টেস্টের প্রতি ওরকম আগ্রহ হারিয়ে ফেলেছিল 3-4 মাস পর থেকেই। সুতরাং কিন্তু দেখবেন প্রতিদিনই কিন্তু এভারেজে 25 জন 20 জন করে মারা যাচ্ছে। সুতরাং আমরা যেন স্বস্তির ঢেকুরটা না তুলি। এই 20 জন 25 জন যাদের যাচ্ছে সেই ফ্যামিলির সামনে গিয়ে যখন আমি দাঁড়াই তখন কিন্তু বোঝা যায় যে কি অবস্থা তাদের। সুতরাং এই জিনিসটা মাথায় নিতে হবে, এবং আমরা ভ্যাকসিন দেই বা না দেই, আপনি তো কাউরে, অনেক লোক থাকবে, আপনি নিজেই বলেন, আপনারা এই যে কোভিড শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কতগুলো টকশো করেছেন, আপনি কতটুক মানুষের মধ্যে মাস্ক পরাতে পেরেছেন? আমাদের কিন্তু 80% মানুষই মাস্ক পরেনি। এমনও লোক পাবেন আপনি যারা ভ্যাকসিন দেবে না, তাকে তো আপনি জোর করে দিতে পারবেন না। তো সুতরাং ভ্যাকসিনটা দেওয়া শুরু হোক, ধীরে ধীরে সব চিত্র কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে যাদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই কেন দেওয়া হচ্ছে সেটার পেছনে, কিন্তু তারপরেও সাধারণ মানুষের, একেবারে গণমানুষের প্রশ্ন, ডাক্তার শামীম আহমেদ, যে কৃষক আসলে ফসল ফলান, যার ধান থেকে চাল হয়, যে ভাতটা আসলে আমরা খাই, আমাদের প্রধান খাবার, কিংবা যে গার্মেন্টস কর্মী আমাদের অর্থনীতিতে বিপুল ভূমিকা রাখছে, সেই গার্মেন্টস কর্মীদেরকে আমরা এই তালিকায় রাখছি না, কৃষকদেরকে আমরা এই তালিকায় রাখছি না। অনেকের মনে এই প্রশ্নটি জাগছে এবং প্রশ্ন আসছে আমাদের কাছে যে বিষয়টা কি এরকম যে সরকারি চাকুরি যারা করেন এবং যারা একটু ধনিক শ্রেণীর বা এমনিতেই যারা কিছুটা সুবিধা পেয়ে থাকেন রাষ্ট্র থেকে, তাদের জন্যই শুরুতে ভ্যাকসিনের ব্যবস্থা করছে সরকার? না, আসলে এইভাবে না। এটা যারা আমরা বলি যে ফ্রন্টলাইন কর্মী, অর্থাৎ যেখানে কাজ করাতে ঝুঁকি বেশি, ধরুন একজন কৃষক ফসল ফলানোর জন্য খেতে যাচ্ছেন, ওনার ক্ষেতের যে ঝুঁকি, আর একজন নার্স বা স্বাস্থ্যকর্মী উনি হসপিটালে যাচ্ছেন এবং ওখানে রোগী দেখেন, দুজনের মধ্যে ঝুঁকির মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, সো যিনি স্বাস্থ্যকর্মী নিঃসন্দেহে উনি ঝুঁকিতে বেশি আছেন, সুতরাং প্রায়োরিটিটা কিন্তু ওনার। এখানে প্রায়োরিটি বলতে কিন্তু পদ পদবিটা আমরা স্বাস্থ্যকর্মীদের কথা বাদই দিলাম, মানে প্রথমেই স্বাস্থ্যকর্মী আসছে এবং স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই, এরপরে যারা আছেন তাদের বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এইখানে আসলে যেটা হয়, অবশ্যই যদি সম্ভব হতো, আমি বলি যে সবাইকে যদি একেবারেই দেয়া যেত সেটাই হতো সবচেয়ে ভালো। কিন্তু আপনি দেখেন যাদের কথা বলছেন, গণমানুষের কথা, এরাও তো বিভিন্ন দাওয়াতে যায়, দাওয়াতের মধ্যে তাদের কিন্তু সবাই একসাথে এক পাতে খায় না। অনেক মানুষ যখন হয় তখন ব্যাচ ওয়াইজ খায়, প্রথমে কিছুজন খায়, এরপর ওনারা উঠে গেলে আবার আরেকজন খায়। এটা আসলে সেরকম। কিন্তু এখন যে প্রায়োরিটি বা ক্রাইটেরিয়া হয়েছে, এখন দরকার কিছু স্টেটসম্যানশিপ, এখন দরকার কিছু সহমর্মিতা। 50,000 স্বাস্থ্য আপনার সাংবাদিক বা সংবাদকর্মী আছেন, ওখান থেকে লিডিং কয়েকজন বললেন যে আমরা আগে ভ্যাকসিন নিব না,
পলিটিশিয়ান, ওখান থেকে কয়েকজন বললেন যে আমরা আগে নিব না, এটা প্রতীকী। কিন্তু যেটা হবে, এতে করে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভটা আছে, বা যদি হয় যে এরকম আমরা কি বাদ পড়ে গেলাম বা বাদ পড়ে যাব, আপনি যেটা বলছেন যে সাধারণ মানুষ আমাকে খুব প্রশ্ন করে, এটাই হবে এটা সবচেয়ে ভালো সলিউশন। যার যার শ্রেণী প্রেশার যারা এখানে এই তালিকার মধ্যে আছে জি। সেখান থেকে জি, অর্থাৎ অর্থাৎ মানে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে, এবং আমরা জানি না যে প্রতীকী রূপেও ভ্যাকসিন নেবেন না এরকম আসলে আসলে সেই চিত্র আমরা দেখতে পাবো কিনা জনপ্রতিনিধি কিংবা গণমাধ্যম কর্মী কিংবা অন্য পেশার মানুষদের মধ্য থেকে আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আলোচনা হচ্ছিল ভ্যাকসিন নিয়ে এবং সেই সাথে সংক্রমণ কতটা বাড়লো নাকি কমের দিকে, এই কম নিয়ে আমরা কি খুশি হব কিনা সেই বিষয় নিয়েও আসলে আমাদের আলোচনা হয়েছে। আর দর্শক আপনারা প্রশ্ন করেছেন, চাইলে এবারও প্রশ্ন করতে পারেন আমাদের এই প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। অধ্যাপক ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার কাছে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই, একজন মানে একটি পরিবারের একজন সদস্য ভ্যাকসিন পেলেন, তিনি হয়তোবা এই ফ্রন্টলাইনার, তিনি ভ্যাকসিন পেলেন, তাতে কি পরিবারের অন্য সদস্যদের ঝুঁকি কমছে না বাড়ছে, বা মানে এতে কোনো সমস্যা হবে কিনা? ঝুঁকি বাড়া কমা বা সমস্যার ইস্যু না। যদি আমার ব্যক্তিগত মতামত নেন, ফ্রন্টলাইনার যেই হোক, সে যদি ম্যারিড হয় তাকে তার স্পাউসকে দেওয়া উচিত। এই কারণে আপনি যখন ভ্যাকসিন দেবেন, আপনার অ্যান্টিবডি হতেও পারে নাও হতে পারে, সেটা টেস্টের উপর ডিপেন্ড করে। বাট আপনি যেহেতু রোগী দেখছেন বা রোগীর সংস্পর্শে আসছেন, আপনার ওরাল ক্যাভিটি বা নাজাল ক্যাভিটিতে কিন্তু জার্মস থাকবেই, এবং আপনি যখন ঘরে ফিরবেন আপনার মাধ্যমে, আপনি তো মনে করলেন যে আমি ভ্যাকসিনেটেড, ঠিক আছে, কিন্তু আপনার মাধ্যমে কিন্তু আরেকটা ছড়াতে পারে। বাট এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের অল্প সংখ্যক ভ্যাকসিন আসছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু ডাক্তার বলতে চাচ্ছি না, আমি বলছি ফ্রন্টলাইনার যাকেই দেবেন, যেমন ইভেন যারা এই যে কষ্ট করে দিন রাত স্যাম্পল কালেকশন করছে, ঠিক আছে, যে সবার বাসায় বাসায় গিয়ে স্যাম্পল নিচ্ছে, তারা তো হাই রিস্কে আছে, তো তাদেরকেও তো দেওয়া উচিত। এর জন্য আমি বলতে চাচ্ছি যে অন্তত পক্ষে, যেমন যদি আমার বাচ্চা থাকে, তারা যদি বিলো 18 থাকে, তাদের দেওয়ার প্রয়োজন নেই। বাট আমার বাসায় যদি আমার বয়স্ক মা বা বাবা থাকে, তাকে তো দিতেই হবে। কিন্তু ক্যাটাগরিক্যালি সেটা কিন্তু চলেই আসছে, বয়স্ক যারা তাদের না তো দিবেই, তাদের বলে আছে। বাট যারা ফ্রন্টলাইনে চাকরি করে মানে আছেন, সেটা আপনার সেনাবাহিনীতে থাক, পুলিশে থাক, সাংবাদিকে থাক বা স্বাস্থ্যকর্মী থাক, একজনকে দিলে আরেকজনকে দেওয়া উচিত, প্রয়োজন বলে আপনি মনে করছেন। যে অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার শামীম আহমেদ। আপনার কাছে কি মনে হয় যে মানে এই ভ্যাকসিন বাংলাদেশে যেগুলো আসবে, সেগুলো কি অর্থের বিনিময়ে বিক্রি করাটা ঠিক হবে, নাকি সবাইকে বিনামূল্যে দেওয়া প্রয়োজন? আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একই রকম করা উচিত হবে না। শুধু বলি যে ভ্যাকসিন গুলি নিয়ে আসতেছে, আপনি যদি বলেন যে বেক্সিমকোর মালিককে কেন আমরা বিনামূল্যে ভ্যাকসিনটা দিব, কারণ উনি তো নিজেই রাষ্ট্রের শিয়ানা নাগরিক। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পেরেছি আপনার কথাটি, আলোচনা করবো। আবারও একটা বিরতি নেবার সময় হয়েছে ডাক্তার শামীম আহমেদ, এক্ষুনি ফিরবো এবং এই প্রসঙ্গেই ফিরবো আপনার কাছে। নিচে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, আমরা আলোচনায় ছিলাম আসলে ভ্যাকসিন কি সবার জন্য বিনামূল্যে রাখা উচিত কিনা, নাকি কোনো মূল্য নির্ধারণ করা উচিত? না, আমি তো বলেছি যে যারা পারবে না তাদের জন্য এটা বিনামূল্যে, আর যারা পারবে তাদের উচিত, আমরা পরীক্ষা যেরকম করি সেরকম টিপিসিআর যেটা প্রাইভেটে করে 3,500 টাকা, কিন্তু সেটা শুরুতে বিনামূল্যে ছিল, ভ্যাকসিনটাও এরকম করা উচিত। যারা প্রায়োরিটির মধ্যে থাকবে, অর্থাৎ যারা পাবে ভ্যাকসিনটা, তারা
যারা একদম দরিদ্র শ্রেণীর মানুষ, আপনি বললেন যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কৃষক, গার্মেন্টস কর্মী, এদেরকে এটা ফ্রি দেওয়া উচিত। আর যারা পারবে, কিনতে পারবে, 500 টাকা, এটা 400 টাকা, এটা খুব বেশি টাকা না। আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা অনেকের অনেক এর চেয়েও বেশি। সুতরাং তারা যারা সচ্ছল, সক্ষম, তারা এটা সরকারকে সহায়তা করার জন্য টাকা দিবে, কিন্তু যারা পারবে না তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে উচিত হবে না। ভারত কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন রপ্তানি করবে এরকম একটি সিদ্ধান্তের কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এখন ভ্যাকসিন নিয়ে তো এক ধরনের ব্যবসাও চলবে। বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশ তো চাইলে ভ্যাকসিন বানাতে পারতো, রপ্তানি করতে পারতো, অনেকে বলছেন সেই সক্ষমতা বাংলাদেশে ছিল। মানে কি করা উচিত ছিল ডাক্তার আনোয়ারুল ইকবাল? যে দেখেন, এখন উচিত অনুচিতের জায়গায় আমরা যেতে পারবো না, কারণ আমরা কোনো কিছুটাই করিনি। যেটা করেছে ভ্যাকসিনকে একটা হেল্প করেছে, ওই সেরাম ইনস্টিটিউটের সাথে গভর্নমেন্টকে ইনভলভ করে ভ্যাকসিনটা আনছে। এখন আমরাও এটাও জানি যে গ্লোব বায়োটেক চেষ্টা করছে, কিন্তু আমি যতটুকু বুঝি তাদের ফিল্টারের পারমিশনও পেয়েছে। কিন্তু আমাদের দেখবেন আমাদের দেশে কিন্তু বায়োসেফটি লেভেল 2 পর্যন্ত আছে, হ্যাঁ, 3 নাই। কিন্তু সেই টেস্টটা করতে গেলে বায়োসেফটি লেভেল 4 পর্যন্ত লাগে। তো এই জাস্ট আমি বলার জন্য বললাম, সেটা করতে বিদেশে যেতেই হবে তাদেরকে। তো এবং এই টোটাল যদি তারা সাকসেসফুল হয়, অন্তত পক্ষে মিনিমাম 1 বছর সময় লাগবে। সেই দিকে আমরা না যাই। আমাদের এখন উচিত হবে, যেহেতু আমরা সবাই কিন্তু একটু মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগবো, কে আগে পেলো কে পরে পেলো, আপনার কথায় সেটা কিন্তু স্পষ্ট হয়ে আসছে। সেই ক্ষেত্রে আমাদের উচিত অন্যান্য রিসোর্স গুলো দেখা, যে আর কোথায় গেলে আমরা ভ্যাকসিন পাবো। তবে এইটা আপনি নিশ্চিত করতে পারি, যারা ধনী দেশগুলো আছেন, যারা এক একজনের জন্য এক্সট্রিম পর্যায়ে ভ্যাকসিন কিনে রাখছে, টুডে টুমরো, জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, যে ভারতেও আজকে জরিপ করে দেখা যাচ্ছে যে 69% লোক ভ্যাকসিন দিতে চাচ্ছে না। আমেরিকায় 51% লোক ভ্যাকসিন দিতে চাচ্ছে না। সুতরাং অনেকে ভ্যাকসিন নিতে চাবেন না, এবং অনেকে ভ্যাকসিন নিতে চাইবেন কিন্তু সহজেই ভ্যাকসিন পাবেন না। এটাই এখন পুরো বিশ্বের পরিস্থিতি। আমরা আলোচনা নিশ্চয়ই করব আবারও পরবর্তী দিনগুলোতে, কিন্তু আজকে আর সময় নেই। অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য দুজনকে। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ। শুভরাত্রি।